أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما ألف باء تاء ثاء جيم حاء خاء دال ذال را زاء سين شين صاد ضاد طاء ظا عين عين غين فاء قاف كاف لام ميم نون واو ها হামজা ইয়া এই হলো 29টা হরফ। কেমন আমরা এগুলোর অনেকভাবে দেখাইছি যে কিভাবে গঠন হয়, কিভাবে 29টা হরফ লেখা হয়, সেগুলো আমরা দেখাইছি। এখন আমাদের গতকালকে থেকে যে ক্লাসটা শুরু হয়েছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা এতদিন আমরা মুক্তাক্ষর পড়েছিলাম, হরফের আলাদা আলাদা করে হরফ আমরা চিনেছি। এখন আমরা গতকালকে থেকে যে ক্লাসটা আমাদের শুরু হয়েছে সেটা হচ্ছে যুক্তাক্ষর। এটাকে আরবিতে বলা হয় মুরাক্কাব। কি বলা হয়? মুরাক্কাব। মুরাক্কাব মানে যুক্ত বর্ণ। কেমন? যুক্তাক্ষর বা যুক্ত বর্ণ। হরফ যখন ডানে হরফ যখন বামে হরফের সাথে মিলে তখন তাকে কি বলা হয়? মুরাক্কাব বলে বা যুক্ত বর্ণ বলে। কারণ বাংলা ইংরেজি এগুলো আমরা ডান দিক থেকে বাম দিকে যাই, বাম দিক থেকে ডান দিকে যাই, আর আরবিটা হচ্ছে ডান দিক থেকে বাম দিকে, যার কারণে আমাদের সম্পর্কটা হবে বামের সাথে। কিসের সাথে? মানে একটা শব্দ আমরা যখন যুক্ত করব তখন বামটাকে আমরা ডানের সাথে যুক্ত করব। এই কারণে ডানের হরফকে বামের হরফের সাথে মিলানোকে কি বলে? মুরাক্কাব বলে। ডানের হরফকে বামের হরফের সাথে মিলানোকে মুরাক্কাব বলে। এই মুরাক্কাব তথা যুক্ত হওয়া যে যুক্ত বর্ণ আছে, এই আরবি হরফ যুক্ত হওয়ার স্তর কয়টি? 4টি। আরবি হরফ যুক্ত হওয়ার স্তর কয়টি? 4টি। এই 4টি স্তর আমরা যদি স্টেপ বাই স্টেপ আমরা শিখতে পারি তাহলে আমাদের এই যে ভয়টা কাজ করে যে আমি তো হরফ চিনি কিন্তু শব্দ চিনি না, তারপরে না আমি জবর জের পেশ দিলাম, যজন দিলাম, তাসদিদ দিলাম, কিন্তু তার আগে তো আমাকে হরফগুলো চিনতে হবে। এই আমাদের হরফ না চেনার কারণে তখন আমরা এখান থেকে ঝরে যাই বা এখানে তখন আর আমাদের আগ্রহ হয় না। সেক্ষেত্রে আমরা খুব সহজে আমরা ইনশাআল্লাহ 4টা স্তর দেখাবো। গতকালকে আমরা একটা স্তর দেখাইছি যে সেখানে ছিল যে হরফগুলো কখনোই পরিবর্তন হয় না। এমন হরফের সংখ্যা কয়টি? 10টি। এগুলো সব সময় এই শেপ একই রকম থাকবে। কেমন? এগুলো কি হবে না? কোনো পরিবর্তন হবে না। আপনি এগুলো যেখানে আসে একই রকম থাকবে, যার কারণে এই 10টা হরফ নিয়ে কোনো চিন্তা করা লাগবে না। কেউ যদি ওই হরফের মধ্যে 29টা হরফ চিনা থাকে তাহলে এই 10টা হরফ অটোমেটিক এমনিতেই চিনতে পারবে। কেমন? কারণ এই 10 হরফের মধ্যে কোনো কি হয় না? চেঞ্জ হয় না। বাকি 5টা হরফ এগুলো আকারে ছোট হয়ে যায়, আর 12টা হরফ যেগুলোর মধ্যে পেট পড়ে যায় শুধু মাথা দিয়ে চিনতে হয়। আর শুধু 2টা হরফ, একটা হচ্ছে কাফ আর একটা হচ্ছে হা, ছোট কাফ, আর একটা হচ্ছে হা। এই 2টা হরফের একটু পুরা মানে আকৃতিতে চেঞ্জ হয়ে যায়। ওই 2টা হরফ নিয়ে একটু কাজ করতে হয় বেশি। তাহলে এই 4টা স্তরে আপনি যখন শিখবেন ইনশাআল্লাহ আপনার আর কোনো মুরাক্কাব হরফ নিয়ে মানে কোনো যুক্ত বর্ণ নিয়ে আর কোনো সমস্যা হবে না। কেমন? আচ্ছা, তাহলে আসুন আমরা গতকালকে যেখান থেকে শেষ করছি আবার আমরা সেখান থেকেই শুরু করি। তাহলে বলেন যে হরফগুলো কখনোই কি হয় না? পরিবর্তন হয় না। এমন হরফের সংখ্যা কয়টি? 10টি। কি কি? হ্যাঁ, হামজা। তাহলে আলিফ দাল দাল র জা ত য মিম ওয়াও হামজা। এখনো কারো যদি হরফ চিনতে সমস্যা হয় অথবা হরফের উচ্চারণে সমস্যা হয় আপনারা এখনো চিনে নেন। কেমন? কারণ আমাদের এখনো কিন্তু আমরা সেই হরফের মধ্যে আছি এবং 29টা হরফের মধ্যে আমরা এখনো কাজ করতেছি। এই জন্য আপনি যদি এখনো হরফগুলো চিনতে না পারেন তাহলে এখন কিন্তু আর ওই যে গতানুগতিক যে পড়লে পারেন সেখান থেকে একটু ভিন্ন আপনি আলাদা আলাদা করে চিনতে পারতেছেন। তাহলে এখানে আপনার মনে থাকবে বেশি যে হরফটার নাম এটাই। কেমন? তাহলে আপনি এখনো চিনতে পারেন। তাহলে হরফের নাম হচ্ছে কি? আলিফ। এটা দাল
দাল দাল র জা ত গ মিম ওয়াও হামজা। এই 10 হরফ কখনো চেঞ্জ হয়? চেঞ্জ হয় না। কেমন? আচ্ছা, তাহলে এই 10 হরফ নিয়ে আমরা এবার দেখেন, এগুলো আমরা আরও কিছু শব্দ আমরা দেখাই। গতকাল আমরা কিছু শব্দ দেখাইছিলাম যেগুলোর মধ্যে এই হরফগুলো আছে, যে শব্দগুলোর মধ্যে। যেমন দেখেন, আমরা যদি এখানে লিখি, আচ্ছা এখানে কি আছে? যুক্ত বর্ণ, তাই না? দেখেন এটা কি? এটা তাহলে মিম যুক্ত হয়েছে কার সাথে? তর সাথে। ত যুক্ত হয়েছে রর সাথে, তাহলে এখানে আছে যুক্ত বর্ণ। এখন আমি যদি এখানে আপনাদেরকে এলোমেলো করে দেই, তাহলে আপনারা চিনবেন? আচ্ছা দেখেন এখানে কি আছে? ত। তাহলে তর সাথে ত দেখেন হুবহু একরকম আছে। এটা মিম, এই দেখেন মিমের এই যে অংশটা দেখছেন, এই যে মিম, এই যে অংশটা কেমন লাগানোর কারণে এই যে ল্যাসটা একটু পড়ছে। আর এই যে র, তাহলে চিনছেন না? তাহলে হরফের নাম বলেন মিম ত র। মিম, আবার বলেন, আবার মিম ত র। আচ্ছা দেখেন এখন দেখেন এখানে আমরা যদি দেখেন এখানে কয়টা হরফ? 3টা হরফ। কি কি? মিম র। দেখেন এই যে আমরা গতকাল বলছিলাম যে হামজা এমন এক হরফ যেটা কারোর সাথে কি হয় না, মিল আসে না, মিলিত হয় না, এটা সবসময় আলাদা হয়ে আসে। তো সেক্ষেত্রে এটাকে যেহেতু আলাদা হয়ে আসে, এটা হরফের সাথে অ্যাডজাস্ট হয় না, যার কারণে এই হরফটাকে তাকে তো স্থান দিতে হবে। তা কী করতে হবে? স্থান দিতে হবে। এই জন্য এটাকে আমরা মধ্যখানে নিয়ে আসে। কেমন? যেমন এখানে তো শুরুতে আছে, যদি মধ্যখানে আসে ঠিক একইভাবে আপনার সেক্ষেত্রে আপনার মনে করেন যদি এরকম হয়, আচ্ছা এই যে তাহলে এখানে যে মিম ত, এই যে হামজা র, আবার যদি শেষে আসে তাহলে একই রকম এই যে, তাহলে হামজাটা এটা কি হয় না, কারোর সাথে মিলে না, যার কারণে হামজাটা আলাদা হয়ে আসে। আর এক্ষেত্রে হামজার নিচে একটা দাঁত থাকে। কি থাকে? দাঁত থাকে। তাহলে গতকালকে আমাদের এক ভাই প্রশ্ন করছেন যে তাহলে এটাকে আমি যদি আলাদা লিখি তাহলে সমস্যা কি? যদি আমি এটাকে যদি এই মিম ত দিলাম, তারপরে হামজা দিলাম, তারপর র দিলাম, তাই না? এবার তো লেখা যায় না। লেখার একটা সৌন্দর্য আছে। যেমন আমরা স্থল লিখলাম অথবা আল্লাহ শব্দটা লিখলাম, দেখেন বাংলাতে। এখন যদি কেউ হসন্ত দিয়ে লেখে তাহলে হবে না? যে আল্লাহ হচ্ছে আল্লাহ হইল না? তাহলে এটা তো যুক্ত বর্ণ, কিন্তু এভাবে লেখা হয়? লেখা হয় না। কীভাবে লেখা হয়? তাহলে ল ল সংযুক্ত আকার, তাই না? এই যে, কারণ এটা লেখার একটা স্টাইল বা লেখার একটা সৌন্দর্য, আর্ট। আপনি এখানে যদি হামজাকে যদি আলাদা লেখেন তাহলে সেক্ষেত্রে এটা যুক্ত বর্ণ হয়ে গেল না, এটা আলাদা আলাদা হয়ে গেল। একটা শব্দ ঠিক আছে, কিন্তু আমাদের তো যুক্ত বর্ণ, পুরোটা মিলে একটা শব্দ। এখন আমাদের এই শব্দটা আমরা যতটুকু এটা নিয়ে কাজ করতে পারি, যুক্ত করতে পারি, ততই সুন্দর হবে এবং লেখাটার সৌন্দর্য দেখা যাবে। এখন যেরকম এখানে আলাদা আলাদা মানে শেপটা সুন্দর দেখা যায় না, কিন্তু এখানে এই যুক্ত করার কারণে সুন্দর দেখা যাইতেছে। তাইলে লেখার একটা কি, এটা সৌন্দর্য। এই কারণে এটাকে আলাদা করা হয় না, এটাকে যুক্ত করার জন্য একটা নিচে কি দেওয়া হয়, দাঁত দেওয়া হয়, ওই দাঁতের উপরে হামজাটা বসানো হয়। কেমন? আচ্ছা, তাহলে এখন বলেন এই হরফের নাম কি? হামজা। আবার বলেন। তারপরে তারপরে সবাই চিনছেন? আবার বলেন হামজা। আচ্ছা, তাহলে আমরা এই যে হামজাকে কি করলাম, এই যে হামজার সাথে লাগাইলাম। কেমন? এই যে মিম, এই যে কি র। তারপর এখানে দেখেন, এখানে আমরা কয়টা হরফ লিখলাম? এখানে কয়টা হরফ লিখছি? কি কি বলেন তো? মিম ত, মিম ত হামজা র, মিম ত। চিনতে সমস্যা হইতেছে? মিম ত, যে মিম ত হামজা র। দেখেন সব যে আলাদা আলাদা আসলে যেরকম এখানে একত্রিত হওয়ার সময় কি একই রকম রয়ে গেছে। তাহলে এই 10টা হরফ কখনো কি হয় না, পরিবর্তন হয় না। আরও কিছু হরফ আমরা দেখাই। তারপর দেখেন এখানে যদি আমরা হরফের নাম কি? আচ্ছা, এটা দাল র আলিফ। এখন যেহেতু দেখেন আমরা গতকাল বলছিলাম যে 7টা হরফ, এগুলো বামের হরফের সাথে কি হয় না, মিলিত হয়ে আসে না, কিন্তু যুক্ত বর্ণ।
এটা একটা শব্দ, এটা কিন্তু একটা শব্দ, কেমন? দারুন। অথবা এটাকে আমরা যদি মাঝখানে আলিফ নিয়ে আসি, দারুন, এই দারুন মানে হলো ঘর, কেমন, বা বাড়ি। তাহলে এই যে দাল আলিফ র, তাহলে এটা কিন্তু এটা কি যুক্ত বর্ণ, কিন্তু দাল কখনো বামে হরফের সাথে মিশে আসে না, এই জন্য আলিফের সাথে মিশতে পারে না। আবার আলিফ বামে হরফের সাথে মিশে না, যার কারণে এই তিনোটাই আলাদা আলাদা হয়ে আসছে, কিন্তু শব্দ তিনটা কি একটা 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 শব্দ, এই তিনটা অক্ষর মিলে একটা শব্দ, কিন্তু আলাদা আলাদা হয়ে আসছে, কেমন? তাহলে এরকম হরফ আছে 7টা, কয়টা? দাল দাল রজা ওয়াও হামজা আলিফ, দাল দাল রজা ওয়াও হামজা আলিফ, এই 7টা হরফ বামে হরফের সাথে মিশে আসবে না, কিন্তু যেই 10টা হরফ কখনোই চেঞ্জ হয় না, এগুলো ডানে হরফের সাথে সবগুলো মিশে আসবে। সবগুলো কি হবে? যেমন আমরা যদি মিমের আগে দালের আগে যদি আমরা যদি কি লিখি, ত লিখি, মনে করেন ত এ দাল, কি দিলাম? ত দাল। এখন যদি আমরা এখানে মিম দাল দেখি, তাহলে মনে করেন এই পুরোটা একটা শব্দ, তাহলে এখানে কি হরফ আছে? ত। এটা কি? দাল। এটা মিম, এটা দাল। তাই দেখেন যে দাল বামে হরফের সাথে মিশে না, যার কারণে এখানে ফাঁক রয়েছে, কেমন? আর মিম কিন্তু দালের পরবর্তী ডানে হরফের সাথে বামে হরফের সাথে মিশে আসে, যার কারণে এখানে কি হয়েছে? দালের সাথে মিশছে। তাহলে এখানে কয়টা হরফ? 4টা হরফ। কি কি? ত দাল মিম দাল। এখন যদি আমরা এটাকে নোক্তা দিয়ে কি হবে? হ। দালের উপর নোক্তা দিলে দাল, এখানে। আর এটাকে যদি আমরা একটু নিচের দিকে লাগাই দিই, তাহলে কি হবে? র। নোক্তা দিলে যা। তাহলে এই 10টা হরফ চিনবেন সবাই? পারবেন? এগুলোর পর ইনশাল্লাহ আমরা পরীক্ষা হবে, কেমন? যে 10টা হরফ চিনেন কিনা বা এগুলো পারতেছেন কিনা। আচ্ছা, তাহলে 1 নম্বর স্তর চলে গেল। 2 নম্বরে যাব? আচ্ছা, এবার 2 নম্বর স্তর হচ্ছে এটা হচ্ছে কয় নম্বর? 2 নম্বর। যে সকল হরফগুলো যুক্ত হওয়ার সময় আকারে ছোট হয়ে যায়। কি হয়ে যায়? আকারে এমন হরফ কয়টি? 5টি। আগে শিখলাম কয়টি? 10টি। এখানে কয়টি? 5টি। দেখেন 15টা এখন আপনি ইজিলি 15টা হরফ আপনি চিনতে পারবেন, কেমন? তাইলে 2 নম্বর স্তর হচ্ছে যুক্ত হওয়ার 2 নম্বর স্তর, যে সকল হরফগুলো যুক্ত হওয়ার সময় আকারে ছোট হয়ে যায় এমন হরফ কয়টি? 5টি। কয়টি? 5টি। সেগুলো একটা হচ্ছে বা, তা, বা, তা, সা, নুন, আর হচ্ছে কি ইয়া। তো এই ইয়াটা আমরা 2বার দেখেছিলাম, খেয়াল আছে আপনাদের? এই যে 2 নক্তাওয়ালা ইয়া, তাই না? আচ্ছা, এই 5টা হরফ যখন বামে হরফের সাথে মিলে আসবে, কিসের সাথে? বামে হরফের সাথে, বা যুক্ত হবে, সেখানে শুরুতে আসুক অথবা মাঝখানে আসুক অথবা শেষে আসুক। শেষের বেলায় গতকাল আমরা একটা কথা বলছিলাম, খেয়াল আছে? কি বলছিলাম? যে শব্দের আরবি হরফগুলো যখন শেষে আসবে, শব্দের শেষে আসবে, তখন সেগুলো কখনো কি হবে না? পরিবর্তন হয় না, সেগুলো ওই ক্যাপিটাল লেটারে থেকে যায়। বুঝে আসছেন? আমরা তো এখন যেগুলো লিখতে স্মল লেটার লিখতেছি, কেমন? এখন আমরা যে মোরাক্কাব হইলে শব্দ কি হয়ে যায়? হরফ কি হয়ে যায়? স্মল লেটারে চলে আসে। তো স্মল লেটারে আসলে তখন এগুলো কোনোটার পেট পড়ে যাবে, কোনোটার মাথা এই আপনার আকার ছোট হয়ে যাবে, আর কতগুলো কি একই রকম থাকবে। তো এই যে দ্বিতীয় স্তরে এরকম হচ্ছে সংখ্যা হচ্ছে 5টি। যে 5টি হরফ যখন বামের সাথে যুক্ত হবে বা যুক্ত হয়ে আসবে, তখন এগুলো আকারে ছোট হয়ে যায়। এক্ষেত্রে আমরা একটা দেখেন, যেমন এটা হচ্ছে বা, এটার নাম কি? বা।
বা যখন বামে হরফ এসে যুক্ত হবে, মনে করেন আমরা 3টা বায়ে দেখাই, যেমন দেখেন এই যে বা, এটাও বা, এটাও বা, এগুলো কি বা। যেমন দেখেন যখন নাকি এগুলো বামে হরফের সাথে যুক্ত হবে তখন আকারে ছোট হয়ে সে শুধু মাথাটা ব্যবহার হবে। কি ব্যবহার হবে? মাথাটা ব্যবহার হবে। তাহলে একটা দাঁত হবে। কয়টা দাঁত? একটা দাঁত। কয় দাঁত? এক দাঁত। এক্ষেত্রে আমরা এখান থেকে একটা শিক্ষা নিতে পারি। যেমন দেখেন এগুলো যখন যুক্ত হবে, যুক্ত হলে একটা ইউনিটি হয় না? এই ইউনিটি করলে আপনি তখন যে সে যত বড় কিছু হোক না কেন, যে আমরা যখন ইউনিটির মধ্যে চলে আসব তখন আমাকে একটু ছাড় দেওয়ার মন মানুষের থাকতে হবে, যে আমাকে একটু ছাড় দিয়ে আমি কি করব, নিজেকে একটু আমি আমার যেই স্তর আছে সেখান থেকে আমি একটু নিজেকে ছাড় দিয়ে সবার সাথে আমি তাল মিলাই, কেমন? তাহলে আমার ইউনিটের কি হবে? শক্ত হবে। এই যে আমাদেরকে এই হরফগুলো শিক্ষা দিতেছেন যে এই 5টা হরফ যেরকম যুক্ত হওয়ার সময় তাদের যে আকার ছিল, এই আকার থেকে সে ছাড় দিয়ে সে কি হয়ে গেল? ছোট হয়ে গেল। এতে কি তার কি মর্যাদা কমছে? কমে না, বরং সে এখন আরও স্ট্রং হয়েছে। তো এই জন্য ঠিক একইভাবে আমরা যখন কোনো ইউনিটি করব, এক্ষেত্রে আমরা আমাদের নিজেদেরকে কি করবো? একটু ছাড় দিব। তাহলে এখানে বা দেখেন, বাটা যখন বামের হরফের সাথে যুক্ত হয়ে আসবে তখন সেক্ষেত্রে শুধু তার যেই মাথাটা আছে বা এই যে এক দাঁত আছে শুধু দাঁতটা থাকবে, আর আকারে ছোট হয়ে শুধু দাঁতটা থাকবে, পিছনের যে লম্বা যে লেজটা ছিল ওটা কি হয়ে যাবে? পড়ে যাবে। বুঝে আসছে সবাই? তাহলে সেক্ষেত্রে আমরা ধরবো এক দাঁত। কয় দাঁত? এটাকে আমরা কি ধরবো? দাঁত। এই যে এটা কি ধরবো? একটা দাঁত। কয় দাঁত? এই যে এক দাঁত। কেমন? এখন এই এক দাঁতের এক দাঁত দিয়ে আমাদের মোট কয়টা হরফ হবে? 5টা হরফ। কয়টা হরফ? এই যে 5টা হরফ। এই 5টা হরফের মধ্যে আপনি যখন এগুলো যুক্ত হবে তখন যুক্ত হওয়ার সময় আকারে ছোট হয়ে যাবে। আকারে কি হয়ে যাবে? একবারে ছোট হয়ে যাবে, শুধু দাঁতটা থাকবে। তাহলে যেমন দেখেন এখানে কয় দাঁত? না, এখানে প্রথমে কয় দাঁত? এক দাঁত। এখন নিচে কয় নোক্তা? বাম নিচে কয় নোক্তা? তাহলে এটার নাম কি বলবো? বা। 2 নম্বর দেখেন এখানে কয় দাঁত? এক দাঁত। নিচে কয় নোক্তা? বাম নিচে কয় নোক্তা? এক নোক্তা। তাহলে এটার নাম কি? বা। তারপরে আবার এখানে শেষে তো বা কোনো চেঞ্জ হয় না। কি বলছিলাম? শেষে কি হয় না? তাহলে আমাদের শুরু আবার মাঝখানে নিয়ে শুধু সমস্যা। হরফ চিনার ক্ষেত্রে আমাদের ইয়াতে কয় জায়গায় সমস্যা হয়? 2 জায়গার মধ্যে। একটা শুরু আর হচ্ছে কি মাঝখান। শেষে আসলে হরফের মূল যে আকৃতি সেটা ঠিক থাকবে। হ্যাঁ, তাহলে এখন দেখেন এখানে শুরু। তাহলে শুরুতে আমরা যে এক দাঁত নিলাম, কেমন? এখন এক দাঁত আমাদের নোক্তা দিয়ে, আমাদের ওই যে বলছিলেন না প্রথমে আমরা যে নোক্তা দিয়ে হরফগুলো আমাদের কি করতে হবে? চিনতে হবে। দেখা গেছে একই হরফ বা তা সা, একই শেপ, একই আকৃতি, কিন্তু সেখানে বান নিচে থাকে এক নোক্তা, তার উপরে থাকে 2 নোক্তা, তার উপরে কয় নোক্তা? 3 নোক্তা। তিনটা দেখতে একই রকম, শুধু নোক্তার কারণে হরফের নাম চেঞ্জ হয়। ঠিক একইভাবে এখানে এক দাঁতের নিচে যদি এক নোক্তা হয় নাম হবে কি? নাম কি হবে? বা। আবার বলেন বা। তাহলে এক দাঁত নিচে এক নোক্তা বা। আবার এখানে মাঝখানে এক দাঁত নিচে এক নোক্তা বা, শেষে বা। এখন এটাকে আমরা তা বানাইতে পারবেন? ইজি হয়ে গেছে। তা বানাইতে পারবেন? নুন বানাইতে পারবেন? দেখেন এখানে আমরা বান নিচে এক নোক্তা, মানে এক দাঁতের নিচে এক নোক্তা দিলে কি হবে? বা। আর এই ঠিক নোক্তাটাকে আমরা যদি উপরে তুলে দিই তাহলে কি হয়ে যাবে? নুন। আর আপনাদেরকে যখন আমরা পুরা 29টা হরফ পড়াইছিলাম তখন একটা কথা বলেছিলাম যে 2 নোক্তা হরফ শুধুমাত্র একটা। খেয়াল আছে? সেটা কি? ইয়া। সেটা কি? নিচে 2 নোক্তাওয়ালা হরফ নিচে। নিচে 2 নোক্তাওয়ালা হরফ কয়টা? একটা। আর এমনিতে 2 নোক্তাওয়ালা হরফ হচ্ছে কয়টা? 3টা। তা কফ ইয়া, তা কফ ইয়া। কিন্তু শুধু 2 নোক্তাওয়ালা নিচে 2 নোক্তাওয়ালা হরফ হচ্ছে কয়টা? একটা। তাহলে সেই একটা, এই যে আপনি যদি নিচে 2 নোক্তা দিয়ে দেন তাহলে কি হয়ে যাবে? ইয়া হয়ে যাবে। তার মানে আমরা এই একটা দাঁত দিয়ে 5টা হরফ শিখবো। কয়টা হরফ? 5টা হরফ। তাহলে দেখেন 1 2 3 4 5 কয়টা দাঁত দিলাম? 5টা। তাহলে আমরা যদি নিচে এক নোক্তা দিই তাহলে কি হবে? সবাই বলেন। এখন এটাকে যদি উপরে তুলে দিই, চিনছেন সবাই? কই আপনার তো মূল হরফ তো কিছুই নাই। আছে কিছু? ওই দাঁতটা রয়ে গেছে। কেমন? এই জন্য যখন সে বামে হরফের সাথে যুক্ত হবে সব ছাড়া দিয়ে শুধু সে তার মাথাটাকে ঠিক রাখবে। কেমন? যে ঠিক একইভাবে আমরা যত কিছুই করি আমাদের ঈমান হারা করা যাবে না। বুঝে আসছে? এখানে আরেকটা শিক্ষা হচ্ছে যে আমরা যত কিছুই করি আমাদের মূল, আমাদের মাথা ঠিক থাকতে হবে। মাথা কার কাছে নোয়ানো যাবে না। মাথা নোয়াতে হবে কার কাছে? আল্লাহর কাছে। ঠিক
ছাড় দিব ঠিক আছে, কিন্তু ছাড় দিতে দিতে এমন না যে আমরা ঈমান হারা হয়ে যাব। এই জন্য আমাদের ঈমান ঠিক রেখে আপনি অন্যান্য বিষয়গুলো ছাড় দেন। মুস্তাহাব বিষয় নিয়ে, আপনার সুন্নত বিষয় নিয়ে, এগুলো নিয়ে আমরা বাড়াবাড়ি না করি, কেমন? এগুলো নিয়ে আমরা কথা না করি। ফরজ ওয়াজিব এগুলো সবাই দেখবেন, ফরজ ওয়াজিব ক্ষেত্রে সবাই ঠিক। এই যত রকমের ঝামেলা বা যত রকমের মতানৈক্য, আপনার এই মনে করেন ঠেলাঠেলি, হ্যাঁ, একজন আরেকজনের বিরোধ, এগুলো কি হয়? এই সুন্নত, নফল, মুস্তাহাব, এই সমস্ত জিনিসগুলো নিয়ে যত কাটাকাটি, তাহলে আমরা সেদিকে না গিয়ে আমরা এক মাথা কার কাছে রাখবো? আল্লাহর কাছে। তো ঠিক একইভাবে দেখেন, এগুলো সব ছাড় দিলেও কিন্তু তার মাথাকে কিন্তু কি করে না, সে ফেলে দেয় না। এর প্রত্যেকটা হরফেই তার মূল হরফের মধ্যে সে মাথা ঠিক রাখবে। অন্যান্য সে কোমরের মধ্যে ফ্যাট ফেলে দিবে, অথবা তার লেজ ফেলে দিবে, অথবা সে আকারে ছোট হয়ে যাবে, কিন্তু তার মাথা ঠিক থাকবে। এই জন্য খেয়াল রাখতে হবে, আমাদের মাথা চিনতে হবে। তাহলে এক দাঁতের নিচে কয় নোক্তা দিলে? এক নোক্তা দিলে কি হবে? আবার বলেন, বা। এখন এক দাঁতের উপরে এক নোক্তা নুন। এখন যদি এক দাঁতের উপর আমরা যদি এটাকে আমরা এক নোক্তা দিলাম, কেমন? এখন যদি দুই নোক্তা দিই কি হবে? তা। ওই যে খেয়াল আছে, তার মধ্যে কয় নোক্তা? তার মধ্যে কয় নোক্তা? তাহলে এই যে দাঁতটা, এখন আমরা এই নোক্তা দুইটাকে আমরা এখানে দাঁতের উপরে তুলে ফেলতেছি, তাহলে হয়ে গেল কি? তা। এখন আমরা যদি এই দুই নোক্তা দিলাম, তাহলে এখনো কি হয়ে গেল? চিনছেন সবাই? কিভাবে চিনছেন? হ্যাঁ, দুই নোক্তা দিয়ে চিনছেন? না, ভুল। দুই নোক্তা দিয়ে কেমন চিন? আমরা তো দুই নোক্তা দিয়ে, ইয়ার নিচে তো দুই নোক্তা হবে। এক দাঁত উপরে দুই নোক্তা, এক দাঁত। দাঁত কয়টা? একটা। দাঁত কয়টা? একটা। নোক্তা উপর দুইটা দিলে কি হবে? তা। তাহলে এটার নাম কি? এটার নাম তা না থা? এখনো তাই আছে। এখন নোক্তা যদি আটটা দেই, সা। কি হবে? সা। এখন নোক্তা আমরা উপরে একটা দিলাম, নুন। এখানে দাঁত কয়টা? একটা। নিচে দিলাম দুই নোক্তা, ইয়া। আচ্ছা, এখন ইয়াটা যখন নাকি এরকম মাঝখানে হবে, শুরুতে আর মাঝখানে আসলে ইয়া এরকম হবে, আর শেষে আসলে এরকম হয়ে যাবে, কেমন? তাহলে এটা হচ্ছে শেষের ইয়া, যেহেতু পরিবর্তন হয় না, শেষে এইভাবে থাকবে। বাকি আমাদের মূল হচ্ছে এই যে পাঁচটা দাঁত। তাহলে এক দাঁত দিয়ে কয় হরফ? 5 হরফ। এক দাঁত দিয়ে কয় হরফ? বলেন, বা তা সা নুন ইয়া। বা তা সা নুন ইয়া। তাহলে আরবি হরফ যুক্ত হওয়ার স্তর কয়টি? 2 নম্বর স্তর কি? যে সকল হরফগুলো যুক্ত হওয়ার সময় আকারে ছোট হয়ে যায়। যে সকল হরফগুলো যুক্ত হওয়ার সময় আকারে কি হয়ে যায়? ছোট হয়ে থাকবে কি? শুধু মাথা। কয় মাথা? কয় দাঁত? এক দাঁত। কয় দাঁত? আবার বলেন, কয় দাঁত? এক দাঁত। তাহলে এক দাঁত দিয়ে কয় হরফ? 5 হরফ। কি কি? বা তা সা নুন ইয়া। বলেন, বা তা সা নুন ইয়া। এক দাঁত দিয়ে 5 হরফ। এক দাঁত দিয়ে 5 হরফ। বা তা সা নুন ইয়া। বা তা সা নুন ইয়া। এক দাঁত দিয়ে কয় হরফ? কি কি? এগুলো যখন বামে হরফ এসে যুক্ত হবে, তখন আকারে কেমন হবে? ছোট হয়ে যাবে। ছোট হয়ে কয় দাঁত থাকবে? এক দাঁত। সেক্ষেত্রে নিচে এক নোক্তা দিলে, এক দাঁতের নিচে এক নোক্তা, এক দাঁতের উপর 2 নোক্তা, এক দাঁতের উপর 3 নোক্তা, এক দাঁতের উপর 1 নোক্তা, এক দাঁতের নিচে 2 নোক্তা। পারবেন সবাই? এখন আর জীবনে ভুল হবে? ইনশাল্লাহ ভুল হবে না, কেমন? এখন দেখবেন কত শব্দ আপনি এখন পারতেছেন। আপনি সূরা ফাতিহা খোলেন, ফাতিহা খুলে আপনি এতদিন তো আপনি পড়তে পারেন না, হরফে চিনেন না, পড়তে পারেন কীভাবে, তাই না? কারণ অনেক আগে তো পড়ছেন, মাঝে দিয়ে দীর্ঘ সময় যেভাবেই হোক চলে গেছে, হেলায় খেলায়, ইচ্ছা অনিচ্ছা, যাই হোক, এটাতে আমরা পারি না। এখন এই যে একটা আবেগ, যে হায় রে, আল্লাহ তাআলা এত মহান গ্রন্থ আমার কাছে পাঠাইলেন, এত বিশাল মেসেজ দিলেন, না আমি পড়তে পারলাম, না আমি অর্থ বুঝলাম। তাহলে এই যে একটা মনের যে আবেগ, মনের যে আক্ষেপ, এটা ইনশাল্লাহ দূর হয়ে যাবে, কেমন? এবার আপনি কোরআন শরীফ নেন, নিয়ে এবার আপনি দেখেন আপনি কোন কোন হরফ চিনেন। দেখবেন আপনার অটোমেটিক আপনার চোখ দিয়ে পানি বের, যে আল্লাহ এত সুন্দর তোমার কালাম, যে অক্ষরটা যদি এত সুন্দর হয়, তাহলে পড়তে পারলে না জানি কত মজা লাগবে, আর সেটা বুঝতে পারলে না যে আরও কত মজা, কেমন? তো এই জন্য এবার আপনি নিয়ে এবার আপনি গবেষণা করেন যে আপনি এখানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি এখানে কয়টা হরফ চিনেন? দেখেন, মিম চিনতে পারতেছেন, আলহামদু, দাল চিনতে পারতেছেন, র চিনতে পারতেছেন, বা চিনতে পারতেছেন, তাই না? এই যে হরফগুলো এখন অটোমেটিক আপনি আস্তে 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 সব চিনতে পারবেন ইনশাআল্লাহ, কেমন? আচ্ছা,
তাহলে বললাম না আমরা যে এখন মুরাক্কাব থেকে কিন্তু আমরা আস্তে আস্তে কোরআন শরীফের মধ্যে ঢুকতেছি। আপনি এখন চাইলে আপনি এখন ইনশাআল্লাহ একটা সূরা নেন, সূরা নাস নেন, দেখবেন আপনি সেখানে অনেকগুলো হরফ আপনি এখন চিনতে পারতেছেন। আর এতদিন আপনি হরফ চিনতে পারতেছেন না, এখন আপনি আস্তে আস্তে কি হরফগুলো চিনতে পারতেছেন, একটা মনের মধ্যে একটা আনন্দ কাজ করবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে হলো বা। কেমন? এখন দেখেন আমরা এখন কিছু শব্দ লিখবো যে শব্দগুলোর মধ্যে আপনার এরকম বা থাকবে। যেমন দেখেন এখানে, আচ্ছা এখন আমরা যদি এখানে হরফ লিখি আপনারা মিলাবেন। কেমন? আচ্ছা দেখেন তো এখানে কি কি হরফ আছে? এখানে কি আছে? এটা 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 সবাই চিনছেন? এখনো না চিনলে এখনো চিনে নেন। এটার নাম কি? বা। এটা র, এটা নু, এটা দেখেন আমরা কিন্তু পিছন থেকে আপনাদেরকে ছেড়ে দিতেছি না, কারণ আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ সাথে করে নিয়ে যাব ইনশাআল্লাহ। কেমন? শুধু থাকতে হবে আমাদের সাথে ইনশাআল্লাহ। তাহলে আমরা কিন্তু এখনও কিন্তু সেই হরফের মধ্যে আছি। আপনারা যাতে করে এখানে এসো এমনটা মনে না হয় যে আল্লাহ আমি তো পিছনে হরফগুলো এখনও আমার শেখা হয় না, তাহলে আমরা শিখবো কীভাবে? যাতে আপনার না বুঝতে পারেন, এই জন্য আমরা আবার এখানে ইন্ডিভিজুয়াল আমরা দেখাইতেছি। কেমন? তাহলে দেখেন এখানে কি আছে? বা। এবার আপনি এখানে বা মিলান। বা কোথায় আছে? এই যে কয় নম্বরে? 3 নম্বরে। 3 নম্বর কি আছে? কারণ দাঁত কয়টা? নখটা উপরে নিচে, নিচে হলে কি হবে? বা। এখন দেখেন এখানে কি আছে? র। র কোথায় আছে? শেষে আছে, দিলাম র। তারপর এখানে কি আছে? নুন। নুন কোথায় আছে? 2 নম্বরে। কারণ নুনের উপর কয় নক্তা? তাহলে এক দাঁত উপরে 1 নক্তা দিলে কি হবে? আর এক দাঁত নিচে 1 নক্তা দিলে বা। তারপর এটার নাম কি? মিম কোথায় আছে? শুরুতে। তাহলে এই যে মিম, এই যে মিম। চিনছেন সবাই? সবাই চিনছেন? তাহলে হরফের নাম বলে এটা কি? এটা এটা বা র। মিম নুন বা র, মিম নুন বা মিমবার। কেমন? মিম নুন বা র, মিম নুন বা মিমবার বলে না? আচ্ছা, তারপর দেখেন আচ্ছা দেখেন এখানে কয় দাঁত? 1 দাঁত। দিলাম আমরা উপর 2টা নক্তা। কয় নক্তা দিলাম? কি হবে? আরে ইয়া না, এটা ইয়া না, নক্তা 2টা আছে তো। ও আচ্ছা, তাহলে বুঝছেন। কেমন? নক্তা যদি উপরে থাকে তাহলে কি হবে? আর নক্তা নিচে থাকলে ইয়া। এখানে আমরা অনেক সময় কনফিউশন পড়ে যায় যে ইয়া বলবো না তা বলবো। তাহলে খেয়াল রাখতে হবে নিচে 2 নক্তাওয়ালা হরফ শুধু একটা। নিচে 2 নক্তাওয়ালা হরফ কয়টা? নাম কি? ইয়া। আর উপরে 2 নক্তাওয়ালা হরফ 2টা, একটার মধ্যে মাথা গোল আর একটার মধ্যে 1 দাঁত। তো 1 দাঁত উপরে 2 নক্তাওয়ালা কি হবে? তা। তাহলে এই হরফের নাম কি? তা। তারপরটা ত। এখন এটা এখানে কয় দাঁত? এখানে আপনি বানাতে পারবেন কয়টা হরফ? কয়টা বানাতে পারবেন? 4টা না 5টা? দিলাম 1 নক্তা, 1 দাঁত নিচে 1 নক্তা, দিলাম 2 নক্তা, কি হয়ে গেল? এখন নক্তা আরেকটা বাড়াই দিলাম। আচ্ছা, এটা বাদ দিলাম, আমরা 1 নক্তা রাখলাম। এখন যদি নিচে 2 নক্তা দেই, আর এটা কি হবে? বা। উপর 2 নক্তা দিলে উপর 3 নক্তা। তাহলে দেখেন এখন হরফের নাম বলেন। এর নাম কি? হরফের নাম কি? তা। তারপরে ত, তারপরে তারপরে সবাই পারতেছেন? আবার বলেন। তা ত ইয়া সা, তা ত ইয়া সা। পারতেছেন সবাই? একটু বড় লিখবো? আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ বড় করে লিখতেছি। আচ্ছা, বড় করে লিখলে হরফের আকৃতি একটু চেঞ্জ হয়ে যায়, এই জন্য আমরা একটু ছোট লিখতেছি। কারণ পরে আপনারা তো কোন সুবিধা যায় এত বড় খুঁজবেন, আবার ঝামেলা আছে বুঝেন না? সেখানে আবার ঝামেলা পড়ে যাবে যে ওখানে দেখলাম এত বড়, এখন এখানে যে এত ছোট, এখন তাহলে এটা বুঝবো কীভাবে? এই জন্য এখান থেকে একটু আমরা প্র্যাকটিস করে যাই। কেমন? প্রয়োজনে চশমা মাঝে মাঝে আমারটা ধান নিয়েন, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখন দেখেন এই হরফের নাম কি? মিম। এখন এটা কি কয় দাঁত আছে?
দাঁত কয়টা আছে? চিনছেন? কয় দাঁত? আচ্ছা নক্তা আমরা যদি একটু উপরে দেই, বা এটা বা, আচ্ছা বার পক্ষে কে কে? একজনও নাই। কেন? বার নক্তা কই থাকে? নিচে থাকে। কেমন? তাহলে একই রকম দেখতে, একটা নিচে একটা উপরে, একটা নিচে একটা উপরে। এক দাঁত নিচে এক নক্তা থাকলে থাকবে বা, আর এক দাঁত উপরে এক নক্তা হলে কি? নুন। ঠিক একইভাবে এক দাঁত নিচে দুই নক্তা থাকলে তা না ইয়া, ইয়া। আর এক দাঁত উপরে দুই নক্তা থাকলে তা। কারণ এই হরফগুলি 5টা হরফের মধ্যে খুব কনফিউশনে পড়ে যায় যে এখানে আমরা কি বলবো, এটা কি তা বলবো নাকি ইয়া বলবো, নুন বলবো নাকি বা বলবো। এই ইনশাআল্লাহ এই ঝামেলা শেষ হয়ে যাবে। কেমন? আচ্ছা তাহলে এটা আমরা কি করলাম? নুন। এখন নক্তাটা আমরা বললাম যে না থাক, নিচে নিচে নিয়ে নেই, তাহলে কি হবে? বা। এখন যদি নক্তাটা দুই নক্তা আছে, আমরা নক্তা আরেকটা বাড়াই দিলাম ইয়া। আচ্ছা এখন নক্তা দুইটাকে আমরা উপরে তুলে দেই তা, এখন উপরে দিলে তা, তাহলে মিম সা। এটা কি? ওই যে হামজা মিয়ায়। কেমন? যে কি করে না, কারোর সাথে মিশে মিশে না। হরফের নাম কি শেষে? এখন নোক্তা দিলে যা। এবার হরফ চিনবেন? সবাই চিনতেছেন? নাম বলেন। মিম সা হামজা যা, মিম সা হামজা যা। পারতেছেন ইনশাআল্লাহ? ভালো লাগতেছে? দেখেন এখন এই যে আপনি যে কোরআনের মধ্যে আস্তে আস্তে ঢুকতেছেন, দেখবেন কি যে আনন্দ লাগবে। কারণ এতদিন আপনি এই যে দেখলে চিনলেন না, কত খারাপ লাগছে। এখন ইনশাআল্লাহ দেখবেন হরফ দেখবেন চিনতে পারতেছেন। ইনশাআল্লাহ আরও যখন আবার সামনে আমরা আরেকটু আগাবো আরও ভালো লাগবে ইনশাআল্লাহ। কেমন? আচ্ছা তাহলে আচ্ছা এখন দেখেন আমরা যদি আচ্ছা মনে করেন পুরাটা একটা শব্দ। কেমন? তাহলে এখন এটার নাম কি চিনছেন? এই যে মিম, মূল মিম। কেমন? এই যে মিম, এটার নাম কি? দাল। এটা এখানে কয়টা দাঁত আছে? দাঁত কয়টা আছে? দুইটা। তাহলে এখন যদি দুইটা দাঁত থাকে তাহলে এখন আমাদেরকে কাজ করতে হবে, তাই না? এখন নোক্তা যদি আমরা একটা উপরে দিলাম আর আরেকটা নিচে দিলাম, তাহলে এটা এটা বা, এটা নুন। কেমন? কাজী এটা কি? নুন। কারণ নক্তা উপরে থাকে। আর যারা পারেন তারা রাগ হয়ে না। কেমন? কারণ ওই যে কয় না শিখছি কোথায় ঠেকছি যেতে। কারণ আপনার যদি না ঠেকেন তাহলে বুঝবেন না। কেমন? এই বারবার আপনি যে মাথার মধ্যে হোঁচট খাইতেছেন, এতে করে আপনার পরবর্তীতে জিনিসটা আর ভুলবেন না। এই জন্য যারা পারতেছেন হয়তো একটু বিরক্তি আসতে পারে যে একই কথা বারবার, একই জিনিস বারবার বলতেছে, এটা মানে বিষয়টা কেমন লাগে। আসলে যারা পারতেছেন না, কারণ তাদের তো মাথাটা জ্যাম হয়ে আছে। আর আমরা যারা এখানে বসছি এরা তো কেউ আর মানে বাচ্চা না, সবার একটা বয়স অতিক্রম হয়ে গেছে। এখন এটার মধ্যে অনেক কিছু ঢুকে গেছে, যার কারণে ওগুলা বের করে এটাকে ফিট করতে একটু সময় লাগবে, একটু সময় লাগবে। দেখবেন এখান থেকে যান, আপনি বাসায় যান, পিছনে যাইতে যেতে রাস্তার মধ্যে অর্ধেক ভুলে গেছেন, ওখানে খাই গেছেন। আর পরে বসার মধ্যে যাই, আরও কতক্ষণ অবস্থান করার পর পুরাই শেষ। এবার টেলিফোন করে হুজুর ওই হরফের নাম কি? তো এখন এই জন্য আমরা চাই যাতে করে আপনাদের ওই জিনিসটা যাতে করে রিকভারি হয়ে যায় ইনশাআল্লাহ। কেমন? আচ্ছা তাহলে এই হরফের নাম কি? নুন। পরেরটা বা। নুনি নোক্তা কোথায় থাকে? দাঁত কয়টা? একটা। আর বান নোক্তা থাকে দাঁত কয়টা? একটা। তারপরেরটা, তারপরেরটা। তাহলে আমরা এটাকে বানালাম কি? নুন। আর এটাকে বানালাম বা। এটা ত, এটা র। তাহলে হরফের নাম বলেন। মিম, দাল, নুন, বা, ত, র। আল্লাহ, সবাই বুঝছেন সবাই? আচ্ছা আর একটা ইয়ে দেখি আমরা, তারপর ইনশাআল্লাহ আজকে ক্লাস শেষ করব। আচ্ছা আলিফ নিয়ে আমরা যে কথাটা বললাম গতকালকে, আবারও সেই ব্যাপারটা একটু দেখাই যে আলিফ এমন একটা হরফ, এটা বামের সাথে মিলে আসবে, বামের সাথে মিলে আসবে, ডানের সাথে মিলে আসবে, বামের সাথে মিলে আসবে না। কেমন? কি সাথে মিলে আসবে না? যেমন দেখেন এখানে, আচ্ছা আবাদান মানে বা দিলাম। কেমন? তাহলে হরফের নাম কি? আলিফ। মাঝখানেরটা, তারপরে তারপরে সবাই চিনতেছেন? আচ্ছা এখন দেখেন এটাকে আমরা মকের এখানে মাঝখানে আলিফ আসছে। কেমন?
আচ্ছা এখন দেখেন এই যে এটার নাম কি? হ্যাঁ আচ্ছা, এই ক্ষেত্রে যে ঝামেলাটা হয় কেমন, কারণ আমরা আলিফের চর্চা করতেছি, এখন আমরা লামে যাই না। লামে গিয়ে আমরা এই জিনিসটা আবার দেখাবো। এখন একটু যাতে করে যাদের একটু পারেন কিন্তু এই জায়গার মধ্যে একটু ডিস্টার্ব হয় তাদের জন্য আমরা এই জিনিসটা দেখাইতেছি। দেখেন আলিফ কি বলছিলাম, কখনো বামে হরফের সাথে, তাহলে এই যে এখানে কিন্তু আলিফ শুরুতে আসছে, এখানেও কিন্তু আলিফ শুরুতে আসছে, তাই না? একই রকম, দুইটা কি একই রকম না? এটা কিন্তু ওই বার সাথে মিশে আসছে, আসে না। এটা আরো ক্লিয়ার হবেন, জান এটা দেখাইতেছি। আচ্ছা এখন দেখেন, এখন যে বুঝবেন ক্লিয়ার। এখানে কি আসছে, আলিফের পরে কি আসছে, বা আসছে, তাহলে আলিফ বার সাথে মিলছে? এটা আলিফ হওয়ার কারণে বামের সাথে কি হয় না, মিলে আসে না। কিন্তু দেখেন এই হরফটা বামের হরফের সাথে মিলছে, তাই দেখতে তো দুইটা একই রকম না? এটাও আলিফ, এটাও আলিফের মতো লাগে, তাহলে এটাকে আমরা আলিফ বললাম না, কি জন্য? কারণ বামের হরফের সাথে মিলে না, যেহেতু বামের হরফের সাথে মিশে আসছে এই কারণে এটার নাম আর আলিফ না, এটা হয়ে গেল কি লাম। এটা কি লাম। আর লাম যদি আর বা যদি আলিফ যদি আবার মাঝখানে আসে তাহলে মনে করেন এখানে একটা শব্দ, তাহলে মাঝখানে আসলে ডানে হরফের সাথে মিশবে। কিসের সাথে? ডানে হরফের সাথে মিশবে, কিন্তু বামে হরফের সাথে মিশবে না। তাহলে এটার নাম কি? এটা লাম। এখানে এসে ঝামেলাটা হয়। দেখেন এখানে এটা বললাম লাম, এখানে এটা বলতে আলিফ। কি কারণে? কারণ এই যে বামের সাথে মিলবে না। কিসের সাথে? আলিফ কখনো বামের সাথে মিশবে না, ডানের সাথে মিলবে, যার কারণে এখানে এটা যেহেতু বামের সাথে মিলে আসছে এই কারণে এটাকে আমরা আলিফ বলতে পারি না, হচ্ছে লাম। আর এটাকে আমরা আলিফ বলতেছি কি জন্য? যেহেতু বামে হরফের সাথে মিশে আসে না এই কারণে এটা হচ্ছে আলিফ, কিন্তু ডানে হরফের সাথে কি আসছে? কিন্তু দুইটা দেখতে একই রকম, দুইটা কিন্তু মিশছে, একটা হচ্ছে ডানের সাথে আর একটা বামের সাথে। তাহলে আলিফ কখনো বামে হরফের সাথে মিশে আসবে না। লাম সবার সাথে মিশবে, লাম নিয়ে কোনো ঝামেলা নাই। হ্যাঁ আলিফে সে ডানের সাথে মিশবে, বামের সাথে মিশবে না। আর লামটা ডানেও মিশবে, বামেও মিশবে, ডানেও মিশবে, বামেও মিশবে, সবার সাথে মিশবে। তবে শেষে আসলে পুরাপুরি হবে, শেষে আসলে কি হবে? আচ্ছা এখন আমরা যদি এটাকে এখন এটা কি বলবো? আলিফ, তাই না? এখন যদি কেউ লাম বলে তাহলে শুদ্ধ হবে না ভুল হবে? কারণ এখানে তো শেষের হরফ, এখন শেষ হরফ আসলে লাম কি হবে? পুরাপুরি হবে। লাম কি হয়? পুরাপুরি হয়। আচ্ছা এগুলো আমরা ইনশাল্লাহ জি ও লাম যদি মাঝখানে আসে, আচ্ছা দেখেন এখানে আমরা দেখাইতেছি, এগুলো আমরা লামের মধ্যে আমরা এই অনুশীলনটা হবে আরো। আচ্ছা দেখেন এখানে আচ্ছা দেখেন দুইটা হরফ, এখানে মোট তিনটা হরফ। তাহলে এটা কি করলাম আমরা? বামের সাথে মিশে আসছে, তাহলে এখানে গ্যাপ আছে, মিশে আসছে না? তাহলে এটা কি আলিফ না লাম? আলিফ না লাম? কি জন্য? বামে হরফে মিশে আসছে। পরেরটা তো আলিফ, কারণ এই যে ডানের সাথে মিশে আসছে, বামের সাথে মিশে আসছে, ডানও মিশছে, বামও মিশছে, তাহলে এটাও কি লাম। আর শেষে আসলে পুরাপুরি হবে। কিন্তু এটা দেখেন এই যে এটার নাম কি? কেন এটাকে আমরা লাম বলতে পারি না? এটা তো ডাইরেক্ট মিশে না, বামে হরফে মিশে আসে না। আর এটাও লাম, কারণ লাম এই যে মাঝখানে আসছে কিন্তু পরবর্তী হরফের সাথে মিশে আসছে, যার কারণে এটা হচ্ছে লাম। আর শেষ আসলে পুরাপুরি হবে। কেমন না? মাঝে আলিফও হয়, মাঝে আলিফ হয়, আলিফ হলে পরবর্তী হরফের সাথে মিশবে না, মাঝখানে আলিফ আসলে খালি থেকে তারপরে কি পরবর্তী হরফ হবে। কেমন? হ্যাঁ আচ্ছা, তো আশা করি বুঝছেন মোটামুটি। না বুঝলে কোনো সমস্যা নেই। সমস্যা আছে? সমস্যা নেই, এগুলো আরো অনেকবার আসবে। কেমন? যারা মনে করেন যে আজকে আল্লাহ এত পড়া পড়ায় ফেলেছে, আল্লাহ জানে এগুলো কিভাবে আমরা আগাবো, কোনো সমস্যা নেই। এগুলো একবারে কোনো টেনশনের কোনো কারণ নেই, একেবারে সহজভাবে আমরা ইনশাল্লাহ আরও সামনে দেখাবো। তো রাত 10টা বেজে গেছে, আজকে এই পর্যন্ত থাকুক ইনশাল্লাহ। কেমন? আচ্ছা তাহলে এখন কি করতে পারি আমরা? হ্যাঁ আচ্ছা 29 তারিখ থেকে